আসসালামু আলাইকুম। সামেক জিন এটা এমন এক জিন জাতি যাদের নাম বারবার নিলে তারা আসর করে নেয় নাম নেওয়া ওই মানুষটিকে। ভুলবশত প্রিন্সা নামের এক মেয়ে ওই জিনের নাম নেয় এবং বসে চলে যায় এক সামেক জিনের। এখন এই মেয়েকে জিনের আসর থেকে বাঁচাতে ওই জিনের ইতিহাস খুঁজে তার গ্রামে গিয়ে পৌঁছায় তার পরিচিতরা। আর এটাই ছিল তাদের মস্ত বড় ভুল, কারণ ইন্দোনেশিয়ার এই অভিশপ্ত গ্রামে কেউ মারা গেলে তার কারিন জিন পরিণত হয় সামেকে। এখন তারা কি এই গ্রাম থেকে বেঁচে ফিরতে পারবে? সেই সাথে প্রিন্সারও বা কি হবে? এই সব কিছু জানতে পারবো আজকের এই গল্পে, যা ইন্দোনেশিয়ায় ঘটা একটা সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত আমি ভিডিওর শেষে আলোচনা করব, তাই চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতে একটি কণ্ঠ আমাদের ইন্দোনেশিয়ান সংস্কৃতির ব্যাপারে জানায়। কণ্ঠটি আমাদেরকে বলে, অলৌকিক বস্তুতে বিশ্বাস করার মানে হলো মানুষের মনের ভয়কে জীবিত করে রাখা। অপ্রাকৃতিক অসাধারণ জিনিসে বিশ্বাসটাই ইন্দোনেশিয়ার সমাজ ব্যবস্থার একটি অংশ। এই বিশ্বাস গ্রামের দিকে বেশি এবং ক্রমেই এইসব বিশ্বাস গ্রামে আরো বেশি বাড়ছে। এরপর আমরা 2 বছর আগে ঘটা ইন্দোনেশিয়ার এক ভয়ানক ঘটনার একটি ডকুমেন্টারি বানানোর দৃশ্য দেখতে পাই। যে ঘটনাকে কেন্দ্র করে একজন প্রফেসর আমাদেরকে বলে যে মানুষের এটা জেনে রাখা উচিত যে পৃথিবীতে মানুষ ছাড়াও আরো অনেক কিছু আছে আমরা দেখতে পাই না অথবা বিশ্বাস করি না। এর মানে এই না যে ওইসব জিনিসের অস্তিত্ব নেই। এই পুরো ব্যাপারটাই মানুষের মনের ব্যাপার। এরপর আমরা রিসা নামক একজন ইন্ডিগোকে দেখতে পাই। তার কাছে বিশেষ শক্তি ছিল এই সকল অস্বাভাবিক জিনিসপত্র দেখার। এখানে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ক্যামেরা অন হতেই রিসা তার পরিচয় দিতে শুরু করে। সে একজন লেখক, একজন ব্যান্ড মেম্বার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই সাথে একজন সরকারি চাকরিজীবীও। তার সব থেকে বিশেষ পরিচয় হলো সে ভূত দেখতে পারে। রিসা জানায় প্রথম সে এতে করে বেশ ভয় পেত, তবে ধীরে ধীরে তার ভয় কেটে ওঠে এবং সে ভূতদের সাথে যোগাযোগ করতে শুরু করে, তাদের কথা শুনতে শুরু করে। আর এরপর থেকেই সে তাদের নিয়ে লেখালেখি করে। তাদেরকে নিয়ে সে অনেক বই লিখেছে। অনেকেই তার কথা শুনে তাকে অদ্ভুত ভাবে, তবে তার জন্য এই অশরীরী জিনিসগুলো একেবারেই সত্যি। কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে তার কিছুই যায় আসে না। এ পর্যন্ত সে অনেক অশরীরীর সম্মুখীন হয়েছে, তবে তার মধ্য থেকে একজনের কথা সে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। আজও তার কথা ভাবলে তার ভয় লাগে। সে মূলত তার চ্যানেলের পডকাস্টে ওই আত্মাকে ভুলে ডেকে এনেছিল। সেটি তার জন্য বেশ ভয়ানক এক অভিজ্ঞতা ছিল। ইন্টারভিউয়ার ওই এন্টিটির নাম জিজ্ঞাসা করলে রিসা বলে ওঠে, এদের নাম নেওয়া উচিত না। কিছু কিছু খারাপ আত্মার নাম নেওয়া যায় না, এতে তাদের শক্তি বেড়ে যায় এবং তাদের নজরে আসে ওই ব্যক্তি যে কিনা তার নাম নিয়েছে। এরপর রিসা বলে যে তার পরিবারের অনেকেই এই ভূতপ্রেত আত্মা দেখতে পায়। এই কারণেই সে জার্নাল রিসা ইউটিউব চ্যানেলটি খুলেছে। এরপর আমরা রিসা এবং রিসার টিমকে একটি ভৌতিক জায়গায় যেতে দেখতে পাই। তারা আজ এখানে ভৌতিক এক অভিযান চালাবে। এই সব কিছু তারা তাদের চ্যানেলে প্রচার করবে। রিসা ক্যামেরার সামনে এসে প্রথমেই জানায় তারা কোথায় আছে, আর এরপর সে তার দর্শকদের তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। তার টিমে বেশ কয়েকজন সদস্য ছিল। এছাড়া আরো 2 জন এক্সপার্ট সেখানে উপস্থিত ছিল, যাদের নাম আনগা এবং জেফ্রি। এই দুজন পুরো অভিযান চলাকালীন তাদের সুরক্ষার ব্যবস্থা করবে। এরপর এই অভিযানে 3 জন নতুন অংশগ্রহণকারীর সাথে পরিচয় করানো হয়, যারা ছিল আরদি, ফেলা এবং প্রিন্সি। এই 3 জন আসলে রিসার টিমের কেউ না, বরং তারা আজ এই অভিযানে রিসাদের দলে থাকবে। তারা একা একা একটা স্থানে দাঁড়িয়ে থাকবে এবং ভৌতিক অভিজ্ঞতা অর্জন করবে। এটা তাদের সাহসের পরীক্ষার মতো। এখন অভিযান শুরু হবে, তবে তার আগে রিসার কথা মতো আনগার তত্ত্বাবধানে তারা দোয়া কালাম করে। আর এরপর শুরু হয়ে যায় 3 জন নতুন প্রতিযোগীর ইন্টারভিউ রিসার ইউটিউব চ্যানেলের জন্য। তাদেরকে প্রশ্ন করা হয় যে তারা এই টিমের সাথে আগে থেকে পরিচিত কিনা। তারা জানায় তারা এই প্রথমবার জার্নাল রিসার টিমে জয়েন করেছে। তখন তাদের প্রশ্ন করা হয় যে তারা কেন এই টিমে জয়েন করেছে। আরদি বলে সে রিসার অনেক বড় ভক্ত, তাই সে এখানে এসেছে। ফেলা বলে এই টিম কিভাবে কাজ করে তাই সে দেখতে চায়। তবে প্রিন্সি বেশ অদ্ভুত একটা জবাব দেয়। মূলত প্রথম যখন প্রিন্সিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখন তারা প্রিন্সির নাম
ভুল উচ্চারণ করেছিল। সে ওই কথা উল্লেখ করে বলে তার নাম প্রায় সকলে ভুল উচ্চারণ করে। সে অনেকদিন যাবৎ ইউটিউবে ভ্লগ দেয়, এখনো পর্যন্ত তার নাম কেউ না জানলেও রিসার্চ চ্যানেলে দেখানো ভূতগুলোর নাম ঠিকই সবাই জানে, অর্থাৎ ভূতেরা তার থেকে বেশি ফেমাস। তাই সে এখানে এসেছে ভূতদের থেকে ফেমাস হওয়ার জন্য। এ কথা বলতে না বলতেই হঠাৎ করে উপর থেকে কিছু একটা তাদের উপর এসে পড়ে, যা দেখে তারা সকলে বেশ ভয় পেয়ে যায়। পরে দেখা যায় এটা আর কিছুই নয় বরং একটা ইঁদুর। তখনই টিপটিপ করে বৃষ্টি নামতে শুরু হয়। তারা ভেতরের দিকে গিয়ে অপেক্ষা করতে থাকে রাত নামার জন্য। রাত 9টা বাজলে রিসা বলে যে তারা এখন অভিযানের কাজ শুরু করবে, কারণ এই সময়টা হলো যথাযথ সময়। 3 জন অংশগ্রহণকারী হওয়ায় তাদের সকলকে 3টা টিমে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক দলে 4 জন করে থাকবে। সবাই আলাদা আলাদা স্থান এক্সপ্লোর করবে। ওই সময় ফেলার সাথে ছিল রিসা সহ আনগা এবং ইন্ডি। অন্যদিকে প্রিন্সার টিমে থাকা লোকটি তাকে প্রশ্ন করে যে সে এর আগে কোনো ভৌতিক অভিজ্ঞতা অনুভব করেছে কিনা। প্রিন্সা বলে সে কখনোই এরকম কিছু দেখেনি। তখনই হঠাৎ করে আশেপাশে আওয়াজ হতে শুরু করে। আমরা দেখতে পাই রিসা এদিকে পজেসড হয়ে গিয়েছে। কোনো এক জিন তার মধ্যে প্রবেশ করেছিল। সে বেশ অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে এবং অদ্ভুত কণ্ঠে চিৎকার করতে থাকে, যেন নিজের শরীর নাড়াতেই তার কষ্ট হচ্ছিল। তবে আঙ্গা এবং ইন্ডির সাহায্যে সে কোনো মতে নিজেকে সামলে নেয় এবং এখানে অনেকগুলো ভৌতিক এন্টিটি আছে বলে সকলকে জানায় তাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, তবে তাদের ভিডিওটিও তো করতে হবে। তাই প্রত্যেক দলের বাকিরা প্রিন্সা, আরদি এবং ফেলাকে 3টি আলাদা জায়গায় রেখে নিজেরা নির্দিষ্ট স্থানে চলে আসে। প্রত্যেক এরিয়াতে অনেকগুলো ক্যামেরা আছে যা তাদেরকে সব দিক থেকে রেকর্ড করছিল। যাওয়ার আগে তারা সব ক্যামেরার লোকেশন তাদেরকে দেখিয়ে দেয়। সেই সাথে বলে তারা নিজেরাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে পারে। এছাড়া তারা যদি বেশি সমস্যায় পড়ে তাহলে জোরে জোরে তালি দিলেই হবে। টিমের বাকিরা এখানে পৌঁছে যাবে তাদেরকে সাহায্যের জন্য। টিমের সবাই চলে গেলে তারা একা একাই আশপাশটা ঘুরে দেখতে থাকে। প্রথমে তাদের তেমন একটা ভয় করে না, তারা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে মনিটরে তাদের উপর নজর রাখছিল পুরো টিম। তারা এখানে ফোন বের করে নিজেদেরকে রেকর্ড করতে শুরু করে। ওই সময় আমরা ফেলার পেছনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাই, তবে সে সেটা লক্ষ্য করে না। এদিকে প্রিন্সা গুনগুন করে গান গাইতে শুরু করে। বাকি দুজনও তার গান শুনতে পাচ্ছিল। এই ভয়ানক জায়গায় এমন গুনগুনিয়ে গান শুনে ফেলা বেশ ভয় পেয়ে যায়। সেই সাথে আরদিও তাকে চুপ করতে বলে, যা শুনে প্রিন্সা এবার চুপ করে যায়। তবে সে থেমে থাকে না। সে একটুও যেহেতু ভয় পাচ্ছিল না, তাই সে এবার মৃত মানুষদের নাম ধরে তাদেরকে ডাকতে শুরু করে। এইসব নাম সে রিসার ইউটিউব চ্যানেল থেকে শুনেছিল। তবে এই সকল নাম নেওয়ায় যখন তেমন একটা কিছু যায় আসে না, তখন সে ওই নামটা নেয় যেটা রিসা বারবার তার ইউটিউব ভিডিওতে নিতে নিষেধ করেছে। নামটি প্রথমবার উচ্চারণ করতেই রিসার সামনে থাকা মনিটরটি ঝিরঝির করে ওঠে। রিসা বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। এদিকে প্রিন্সা বারবার সামেক সামেক বলে ডাকতে থাকে। হঠাৎ করে প্রিন্সার পেছনে আমরা ওই ভয়ানক আকৃতিকে দেখতে পাই, যাকে প্রিন্সা লক্ষ্য করে না। তবে পর মুহূর্তেই সে অনুভব করতে পারে তার পেটে কেউ হাত দিয়েছে। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার হাতে থাকা ফোনটি নিচে পড়ে যায়। পর মুহূর্তেই সে ক্যামেরার সামনে আসলে দেখা যায় সে পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে। ভয়ানক অঙ্গভঙ্গি করছে এবং হামাগুড়ি দিয়ে হাঁটছে। সবাই এতে করে বুঝতে পারে প্রিন্সা পজেস হয়ে গিয়েছে। সবাই ছুটে চলে যায় তার কাছে। আনগা এবং জেফ্রি দোয়া কালাম পড়ে প্রিন্সাকে স্বাভাবিক করার চেষ্টা করে। তারা বুঝতে পারে তারা যথেষ্ট রেকর্ড করে ফেলেছে, এর বেশি আর দরকার নেই। তাই তারা প্রিন্সা সহ বাকি দুজনকে নিয়ে গোছগাছ করে বেরিয়ে পড়ে। ততক্ষণে প্রিন্সা অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলা রিসার্চ টিম যখন গতদিনের ভিডিও দেখছিল, তখন তারা দেখতে পায় প্রিন্সা সামেক নামটি বারবার বলছে। একজন জানায় যে এই ভিডিওটি আপলোড দেওয়ার পর থেকে সামেক নামটা বেশ ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। একথা শুনে রিসা ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল প্রিন্সা যেহেতু সামেকের নাম নিয়েছে, তাই নিশ্চয়ই সামেক এত সহজে তাকে ছাড়বে না। এ কারণেই সে তার টিমকে বলে তারা যেন প্রিন্সার উপর নজর রাখে এবং প্রতিদিন তার সাথেই থাকে, যাতে করে তারা বুঝতে পারে প্রিন্সার উপর কোনো প্রভাব সামেক ফেলেছে কিনা। যদিও ভিডিওতে আমরা দেখতে পাই যে যেখানে সামেককে দেখা গিয়েছিল এবং প্রিন্সার পেটে হাত দিয়েছিল, সেই সব সিন ভিডিওতে রেকর্ড হয়নি। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা প্রিন্সাকে দেখতে পাই। সে বাজারে গিয়েছিল বাজার করতে, যেখানে অনেকেই এখন তাকে দেখে চিনতে পারছিল।
এবং তার সাথে সেলফি তুলছিল। এতে করে প্রিন্সার বেশ ভালো লাগে। রিসার গত ভিডিওর মাধ্যমে সে বেশ ফেমাস হয়ে গিয়েছিল। একদিকে সে এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল, অন্যদিকে রিসা প্রিন্সাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। সে নিশ্চিত প্রিন্সার ভেতরে কিছু একটা রয়ে গিয়েছে, যে শক্তি তার ভেতরে এসেছিল এত সহজে যাওয়ার কথা না। তার ধারণা প্রিন্সার ভেতরে রয়েছে ওয়াজ সাতিরা নামের এক এন্টিটি। ওয়াজ সাতিরা কারোর শরীরে গেলে সেটি যদি 5 দিনের মধ্যে বের করা না হয়, তাহলে যার শরীরে ওয়াজ সাতিরা রয়েছে তার নিজেরই আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। এ কারণে রিসা বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ইন্ডি এবং আঙ্গাকে পাঠায় প্রিন্সাকে পরীক্ষা করার জন্য। তারা প্রিন্সার বাড়িতে গিয়ে তাকে বেশ হাসি খুশি দেখতে পায়, যে কিনা ভিডিও করছিল। প্রিন্সার আগে থেকেই ইউটিউব চ্যানেল আছে, তবে তার আগে ভিডিও কেউ দেখতো না। তবে এখন ব্যাপারটা বদলে গিয়েছে, এখন সে অনেক ফেমাস। ওই রাতের পর থেকে তার ভিডিওগুলোতে অনেক ভালো ভিউ আসে। ইন্ডি এবং আঙ্গাকে প্রিন্সা ভেতরে নিয়ে গেলে তাদের দেখা হয় প্রিন্সার কাজিন বায়ুর সাথে। প্রিন্সার ইউটিউব চ্যানেলের সব কাজ বায়ুই সামলায়। বায়ুর কথা শুনে মনে হয় যে সে জার্নাল রিসার্চ টিমকে খুব একটা পছন্দ করে না, আর এর কারণ হলো গতদিন প্রিন্সার অসুস্থ হয়ে পড়া। যদিও প্রিন্সা এখানে তাকে বোঝায় যে তারা তার কোনো ক্ষতি করবে না, বরং তারা নিশ্চয়ই প্রিন্সার ভালোর জন্য এখানে এসেছে। বায়ু এবার কিছুটা শান্ত হয় এবং নিজের পরিচয় দেয়। এরপর ইন্ডি প্রিন্সাকে জিজ্ঞাসা করে যে ওই রাতের পর থেকে তার সাথে অদ্ভুত কিছু হয়েছে কিনা। প্রিন্সা জানায় তার সাথে এমন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক আছে। তখন আনগা জানায় তাদের টিমের ধারণা যে ওই রাতে তার ভেতরে কিছু একটা প্রবেশ করেছে, তাই তারা এখানে এসেছে প্রিন্সার নিরাপত্তার জন্য ওই জিনিসটাকে তার ভেতর থেকে বের করতে, অর্থাৎ সাধারণ দোয়া কালাম পড়ে তার রুকিয়া করতে। সে অনুমতি দিলে আনগা কাজ শুরু করবে। প্রিন্সা এখানে কিছুটা ইতস্তত বোধ করে অনুমতি দিয়ে দেয়। তখন আনগা তার পিঠে হাত দিয়ে কিছু একটা পড়তে আরম্ভ করে, কিন্তু সে পড়তে শুরু করাতেই হঠাৎ করে প্রিন্সা উঠে দাঁড়ায় এবং অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে ভেতরে চলে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে কি করছে তার কোনো হুঁশ নেই। তখন হঠাৎই সে তার সামনে তার টিম মেম্বার রিরিকে দেখতে পায়। রিরিকে এখানে দেখে ইন্ডি একটু অবাক হয় এবং তাকে ডাকতে ডাকতে সেদিকে এগিয়ে যায়। হঠাৎ করেই ইন্ডি প্রচন্ড চিৎকার করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। আঙ্গা গিয়ে কোনো মতে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। দেখা যায় তার হাত একদম লাল হয়ে গিয়েছে, যেন এক জ্বলন্ত হাত তার হাত ধরেছে, যে কারণে সেটা পুড়ে লাল হয়ে গিয়েছে। এরপরেই ভেতরের একটি ঘরের দরজা একা একা খুলে যায়। সেখানে চুপচাপ প্রিন্সাকে বসে থাকতে দেখা যায়। বায়ু উঠে গিয়ে প্রিন্সাকে ডাকতে থাকে, তবে প্রিন্সা কোনো সাড়া দেয় না। এই ঘটনার পর রিসার্চ টিম প্রিন্সার বাড়িতে ভিডিও ধারণের অনুমতি পেয়ে যায়, যেখানে ইন্ডি তার অভিজ্ঞতার ব্যাপারে বলে। সেও মোটামুটি শিওর ছিল যে এটা একটা ওয়াজ সাতিরা, কেননা ওয়াজ সাতিরা জিন যে কোনো আপন মানুষের রূপ নিয়ে মানুষের সামনে আসে, যেমনটি তার সামনে রিরির রূপ নিয়ে এসেছিল। এখন ওই রাতে প্রিন্সার বাড়িতে সেফটির জন্য টিমের বেশ কয়েকজন লোক থাকে। সবাই রাতের বেলা ঘুমাচ্ছিল। রাত তখন 2টো বাজতেই হঠাৎ করে লাইট ফ্লিকার করতে শুরু করে, আর এরপর প্রিন্সার ঘর থেকে এক অবয়ব বেরিয়ে আসে, যার পুরো শরীর সাদা চাদরে ঢাকা ছিল। সেই অবয়ব পুরো ঘরে ঘুরে বেড়াতে থাকে, যা দেখে 2 ক্যামেরাম্যানের ঘুম ভেঙে যায়। তারা এই ব্যাপারটা রেকর্ড করতে শুরু করে। চাদরটি হাঁটতে হাঁটতে জানালার কাছে যায়, যেখানে যাওয়া মাত্রই সে অদ্ভুতভাবে বসে পড়ে। তখন দেখে মনে হয় চাদরের ভেতরে যেন একটি নয়, বরং 2টি অবয়ব রয়েছে। একজন ক্যামেরাম্যান সাহস করে ওই চাদরটি টেনে তুলতেই দেখতে পায় সেখানে কেউই নেই। তারা তখন প্রিন্সার ঘরের দিকে ক্যামেরা ঘোরায়, যেখানে কেউই ছিল না। এটাই তারা দেখার চেষ্টা করছিল। এমন সময় প্রিন্সার নিজেই তাদের ক্যামেরার সামনে চলে আসে। আনগা তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। প্রিন্সা একথার কোনো জবাব দেয় না, বরং সে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। পরদিন দেখা যায় প্রিন্সার গত রাতের কথা কিছুই মনে নেই, বরং সে তো নিশ্চিতভাবে একজন ফেমাস ইউটিউবার হিসাবে অন্য একজন ইউটিউবারের পডকাস্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। তাই তো প্রিন্সা খুবই খুশি ছিল। এই ব্যাপারে নিজের ব্লগের জন্য ভিডিও শুট করে সে পডকাস্টের ভ্যানুতে গিয়ে পৌঁছায়।
এবং ভেতরে গিয়ে বসে। সেখানে চাকচিক্য দেখে প্রিন্সা খুবই অবাক, সেই সাথে খুশি হয়। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং সন্ধ্যায় আমরা রিসার টিমকে দেখতে পাই, যারা কিনা বেশ চিন্তিত মুখ নিয়ে বসেছিল। বায়ুর কল থেকে তারা জানতে পেরেছে পডকাস্টের মাঝেই প্রিন্সা নাকি প্রচন্ড রেগে যায় এবং উঠে চলে আসে। এর কারণ তারা জানে না। এই সময় প্রিন্সা ঘরে আসে। তখন আঙ্গা তাকে বলে যে তাদের আরেকবার রুকিয়ার চেষ্টা করা উচিত। একথা শুনে প্রিন্সা এবার বিরক্ত হয়ে যায় এবং বলে এটা আবারও কেন করতে হবে। তাদের কি মনে হয় তার মধ্যে সামিক আছে? না, সে শুধুমাত্র প্রিন্সা। একথা বলে সে কাঁদতে শুরু করে। বায়ু তাকে সামলানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। ওই দিন রাতেও রিসার টিম প্রিন্সার বাড়িতেই থাকে। ইন্ডি এবং রিরি ড্রয়িং রুমে শুয়েছিল। ওই দিনও রাত 2টোর দিকে পরিবেশ বেশ থমথমে হয়ে আসে। আমরা দেখতে পাই প্রিন্সা ঘর থেকে বেরিয়ে এসেছে, যে কিনা ডাইনিং টেবিলে রাখা একটা ছুরি হাতে নিয়ে নেয়। আর এরপর যেখানে সবাই ঘুমিয়েছিল সেখানে গিয়ে মাটিতে ছুরিটি বারবার আঘাত করতে থাকে। গভীর ঘুমে থাকায় রিসার টিম কিছুই বুঝতে পারে না। সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়িতে কোথাও প্রিন্সা নেই। তারা অনেকক্ষণ যাবৎ প্রিন্সাকে খোঁজে, কিন্তু খুঁজে পায় না। আর এরপর তারা ভিডিও ক্যামেরাতে গত রাতের প্রিন্সার পোজেস হওয়ার দৃশ্য দেখতে পায়, যেখানে প্রিন্সার এই ভয়ানক রূপ দেখে তারা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আজ প্রিন্সার একটি ফটোশুটের কথা ছিল। সেই ফটোশুট স্টুডিও থেকে ফোন আসায় বায়ু তাদেরকে বলতে যায় যে আজ তারা আসতে পারবে না। তখন লোকটি তাকে জানায় যে তারা এখনো আসেনি, এ কারণে সে কল দেয়নি, বরং কল করেছে প্রিন্সাকে নিয়ে একটা সমস্যায় পড়ার কারণে। যা শুনে পুরো টিম সহ বায়ু সেখানে গিয়ে পৌঁছায়। তারা সেখানে পৌঁছেই স্টুডিওতে প্রিন্সার পোশাক দেখতে পায়। তখনই সোফার পেছনে কিছু একটা দেখে ইন্ডি এবং রিরি তাদের কাউকে সেদিকে যেতে নিষেধ করে। দেখা যায় সেখানে প্রিন্সা উলঙ্গ হয়ে পড়ে আছে। একটা কাপড় পেঁচিয়ে প্রিন্সাকে তুলে আনা হয়, যেখানে প্রিন্সা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে সে এখানে কি করে এসেছে। তার প্রশ্নের জবাব কেউই দিতে পারে না। ওই স্টুডিওর ক্যামেরার ফুটেজ নিয়ে রিসার দলের একজন রিসার কাছে আসে, যেখানে স্পষ্টভাবে প্রিন্সা নিজেই নিজের কাপড় খুলে সেখানে থাকা একটা দোলনায় দোল খাচ্ছিল। রিসার ছেলেটিকে এই ভিডিও আর কাউকে দেখাতে নিষেধ করে। ছেলেটি জিজ্ঞাসা করে প্রিন্সার ভেতরে কার আত্মা আছে, দাদি সাতিরা নাকি সামিকের। এই কথা শুনে রিসা একটু থমকে যায়। আর এরপর সে একটি ফটো ফ্রেম বের করতে করতে বলে ওয়াও, সাতিরা হলো তাদের পরিবারের খুব কাছের একজন মানুষ। তার দাদির সব থেকে ভালো বান্ধবী ছিল সে। তবে সে শেষ বেলায় এসে অদ্ভুত আচরণ করতে শুরু করে, ধর্মকর্ম থেকে দূর হয়ে যায়। তার দাদি একবার তাকে জায়নামাজ এবং খিমার দেওয়ার চেষ্টা করেছিল, তবে সে সেটা নিতে মানা করে দেয়। আর এর পরপরই খুবই অদ্ভুতভাবে তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পরদিন থেকেই কোনো এক শক্তি অদ্ভুতভাবে রিসার দাদি সহ তার পুরো পরিবারকে বিরক্ত করতে শুরু করে। তার বাবা এবং চাচারা বুঝতে পারে এই ক্ষেত্রে ওয়াজ সাতিরা কোনোভাবে জড়িত। এ কারণে তারা সাতিরার গ্রামের একজনের সাহায্য নেয়, যে কিনা জানায় সাতিরার ভেতরে এক জিন ছিল। সাতিরার মৃত্যুর পর এখন ওই জিন নিজেই তাদের পিছে পড়ে গিয়েছে, আর ওই জিনকেই সামিক বলে ডাকা হতো। রিসা বলে সামিকের নাম নিয়ে প্রিন্সা বড় ভুল করেছে। সে বুঝতে পারেনি সে কত বড় বিপদ ডেকে এনেছে। কথা বলতে বলতে রিসা বাইরে তাকিয়ে দেখতে পায় তার ছেলে খেলছে। সে তার ছেলেকে আস্তে আস্তে করে খেলতে বলে। তখনই সে দেখতে পায় তার ছেলেকে কোলে নিয়ে তার স্বামী উপরের ঘর থেকে নিচে নেমে আসছে। এবার বাইরে তাকিয়ে সে দেখতে পায় সেখানে কেউই নেই। ফলে রিসা বুঝতে পারে এখানে অশুভ কিছুর উপস্থিতি রয়েছে। তাই সে তার সহকারীকে বলে যে এইসব বিষয়ে এখন সে আর কিছুই বলবে না। রাতের বেলা রিসার স্বামী তাদের বাড়ির ভিডিও করছিল। রিসা এর কারণ জিজ্ঞাসা করলে তার স্বামী বলে তাদের ভিডিও রেকর্ডিং টিম এই অনুরোধ করেছে, যেহেতু আজ তাদের বাড়িতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তাই তারা সবকিছু রেকর্ড করে সেদিকে নজর রাখতে চায়। ওই সময় রিসার একমাত্র ছেলে ঘরের কোনায় বসে খেলছিল। হঠাৎই রিসার হাত ভীষণভাবে চুলকাতে আরম্ভ করে। তার স্বামী তাকে আটকানোর চেষ্টা করলে তখনই তারা দেখতে পায় তাদের ছেলে ওই ঘরে নেই, যা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং বাচ্চার ঘরে থাকা ক্যামেরাটি ওপেন করে, যেখানে তারা দেখতে পায় আরিতো বিছানায় ঘুমিয়ে আছে, যা দেখে তারা ছুটে চলে যায় ওই ঘরে। তখনই আমরা ক্যামেরার দৃশ্য দেখতে পাই, যেখানে আরিবাদেও ওই শক্তি ছিল, অর্থাৎ সামিক। তবে রিসারা তাকে দেখতে পায় না। সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের ছেলের গায়ে প্রচন্ড জ্বর
তাই তো ওই রাতেই তাকে হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে হসপিটালে রিসার পুরো টিম চলে আসে। তাদেরকে দেখে রিসা কাঁদতে কাঁদতে বলে তাদের তার বাবার কাছে যেতে হবে। আঙ্গা বলে এই সব কিছু তারা নিজেরাই সামলে নিবে। রিসা যেন শুধুমাত্র নিজের ছেলের দেখাশোনা করে। এবার বাকিরা চলে যায় রিসার বাবার কাছে। আঙ্গা রিসার বাবাকে জানায় যে সে ইউটিউবের একটি ভিডিওতে ওয়াজ সাতিরার নাম নিয়েছে। একথা শুনে রিসার বাবা রেগে যায় এবং বলে এতটা বোকামি তারা কিভাবে করলো। তারা সবাই এর ফলাফল খুব ভালো করেই জানে। এখন পরদিন সকালে আমরা প্রিন্সার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে বায়ু প্রিন্সাকে জায়নামাজ এবং খিমার দেয় এবং তাকে নামাজ পড়তে বলে। ওই রাতের পর থেকে প্রিন্সা নামাজ পড়া ছেড়ে দিয়েছিল। এমনকি এখানেও প্রিন্সা জায়নামাজ ঠেলে বায়ুর দিকে এগিয়ে দেয় এবং বলে সে নামাজ পড়বে না। বায়ু যখন তাকে জোর করতে থাকে তখন সে হিসিয়ে বলে ওঠে সে নামাজ পড়তে চায় না। বায়ু চাইলে নামাজ পড়তে পারে এবং একা একাই জান্নাতে যেতে পারে, তবে সে তার ধান খেতেই খুশি আছে। একথা বলে প্রিন্সা খুব ভয়ানকভাবে হাসতে থাকে। এই সময় তার চোখগুলো সাদা হয়ে যায়। এই ঘটনায় তারা সকলে নিশ্চিত হয়ে যায় যে প্রিন্সার মধ্যে সত্যিই ওয়াজ সাতিরার ভেতরকার জিন অর্থাৎ সামেক আছে। এ কারণে ওই রাতে ইন্ডিকে বলা হয় প্রিন্সার সাথে ঘুমানোর জন্য, যাতে করে সে প্রিন্সার উপর নজর রাখতে পারে। প্রিন্সা ইন্ডিকে জিজ্ঞাসা করে এমন ভৌতিক অভিজ্ঞতার ভেতর দিয়ে অনবরত যেতে তার ভয় লাগে না। ইন্ডি জানায় তার ভয় লাগে, তবে যেহেতু তারা অনেকেই আছে তাই তারা সবাই একে অপরের পাশে থাকে। প্রিন্সা তখন অদ্ভুতভাবে বলে ওঠে সে সব সময় একা। এরপর সে ইন্ডিকে আবারও জিজ্ঞাসা করে তার কোনো বেস্ট ফ্রেন্ড আছে কিনা। ইন্ডি বলে নিক্কো তার বেস্ট ফ্রেন্ড। এছাড়া রিসা জার্নালের সবাই তার ভালো বন্ধু। প্রিন্সা বলতে থাকে তার এক সময় বেস্ট ফ্রেন্ড ছিল, তারা দুজন দুজনকে খুব পছন্দ করত। তাদের মধ্যে একজন নিজেকে শেষ করে দেয়, সে কখনোই নামাজ পড়তো না। এই কথা বলে প্রিন্সা ভীষণ হাসতে থাকে। তার চোখগুলো আবারও সাদা হয়ে যায়। ইন্ডি বুঝতে পারে ওই জিন আবারও তাকে আসর করেছে। জিনে আসর করা প্রিন্সা খুবই ভয়ানকভাবে হাসতে হাসতে ইন্ডির দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময় ঘরের আলো নিভে যায়। ইন্ডি হাতড়ে হাতড়ে টর্চ লাইট জ্বালায় এবং কাঁদতে কাঁদতে প্রিন্সাকে খুঁজতে থাকে। এমন সময় প্রিন্সা তার উপর এসে আক্রমণ করে। সে কোনো মতে প্রিন্সার হাত থেকে বেঁচে ঘরের দরজা খোলার চেষ্টা করে, তবে সেটা কিছুতেই খুলতে চাইছিল না। এমন সময় প্রিন্সাও ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ করে সে গায়েব হয়ে যায় এবং ইন্ডির ফোনের টর্চও বন্ধ হয়ে যায়। তখনই আমরা তার পেছনে দেখতে পাই প্রিন্সা যে কিনা দেওয়াল বেয়ে ছাদে উঠছিল। হঠাৎ করেই সে ছাদ থেকেও গায়েব হয়ে যায়। এখানে সেখানে সে ইন্ডিকে ভয় দেখাতে থাকে। এতে করে ইন্ডি প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎই প্রিন্সা আবারও তার উপর হামলে পড়ে। এমন সময় তার টিমের বাকি লোকেরা সেখানে চলে আসে। তারা সেখানে ইন্ডিকে পেলেও প্রিন্সাকে পায় না। পরবর্তীতে দেখা যায় বেডের উপর বসে আছে জিনে আসর করা প্রিন্সা। তার অবস্থা বেশ খারাপ ছিল। সকলে মিলে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। আর এরপরই সেখানে চলে আসে রিসা এবং তার বাবা। রিসার বাবা এখানে সবটা শুনে পুরো বাড়িতে পবিত্র পানি ছিটিয়ে দেয়। ওই সময়ও প্রিন্সা ওই জিনের আসরে ছিল। সে বারবার বলছিল 200 লাশ 300 লাশ। দুজন মিলে তাকে ধরে নিয়ে আসে রিসার বাবার কাছে। সামিক যেহেতু আগে থেকেই রিসার বাবাকে চিনত, তাই সে তাকে দেখা মাত্রই তার নাম ধরে ডাকে। রিসার বাবা তাকে জিজ্ঞাসা করে সে কেন প্রিন্সাকে বিরক্ত করছে। উত্তরে ওই জিন বলে ওঠে যে সে নিজে থেকে কিছুই করেনি, তাকে এখানে ডেকে আনা হয়েছে। এখন রিসার বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে, তবে জিনটি কিছুতেই যেতে চায় না। রিসার বাবা তখন আয়াতুল কুরসি পড়তে পড়তে প্রিন্সার শরীরে পবিত্র পানি ছিটিয়ে দেয়। স্বাভাবিক তাপমাত্রার এই পানি প্রিন্সার কাছে গরম পানির মতো মনে হতে থাকে, তাই সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সে রিসার বাবাকে উদ্দেশ্য করে বলে সে তাকে আবারও বন্দি করতে পারবে না। রিসার বাবা দোয়া কালাম পড়া চালিয়ে যায়, যা দেখে প্রিন্সা পাশের ঘরে চলে যায় এবং একটি ছুরি হাতে নিয়ে বেরিয়ে আসে, যেটা নিয়ে সে টেবিলের উপর চড়ে বসে। সকলে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, তবে রিসার বাবা তার সামনে ওই পবিত্র পানি ফেলায় সে আরো বেশি ক্ষেপে যায়। সে এবার রিসার বাবার উপর ওই ছুরি দিয়ে আক্রমণ করতে যায়। পথে একজন টিমের লোক চলে আসায় সে আহত হয়ে পড়ে। আর এরপর রিসার বাবার কোনো ক্ষতি করার আগেই প্রিন্সাকে বাকিরা আটকে নেয়, তবে সে থামে না। সেখানে থাকা জিনিসপত্র ভাঙতে থাকে। এক পর্যায়ে সকলে মিলে তাকে দেওয়ালের সাথে ধরে রাখে। ওই সময় রিসা নিজেও তার ভেতরকার জিনকে শান্ত করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। তখন রিসার বাবা মুখে পবিত্র পানি নিয়ে দোয়া পড়ে প্রিন্সার মুখের উপর মেরে দেয়। এতে করে তার ভেতরে থাকা ওই জিন বেরিয়ে যায় এবং প্রিন্সা স্বাভাবিক হয়ে ওঠে।
তারা তাকে ধরে একটি চেয়ারে বসায়। প্রিন্সা বায়ুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রিসার বাবা ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে এই জিনকে শান্ত করা আর তার পক্ষে সম্ভব নয়। যারা এর আগে সামিক জিনকে বন্দি করেছিল তাদের মাধ্যমেই এটিকে আবারও বন্দি করতে হবে, আর এর জন্য তাদের ওয়াসাতিরার গ্রামে যেতে হবে। রিসার দল এবং বায়ু তৈরি হয়ে যায় ওয়ার গ্রামে যাওয়ার জন্য। তারা তাদের সাথে করে প্রিন্সাকেও নিয়ে যাবে, আর সেখানেই তার ভেতর থেকে আত্মা বের করা হবে। রিসা তার টিমকে সাবধান করে দেয় যে সেখানে যে কোনো কিছু হতে পারে, তাই তাদের খুবই সাহস এবং শক্তি নিয়ে কাজ করে যেতে হবে। তা না হলে হয়তোবা প্রিন্সা আর কখনোই ফিরে আসবে না। এই পুরো রাস্তা প্রিন্সা পজেস হয়ে থাকে। সে বাকিদের বলে তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারা যদি মনে করে থাকে তার গ্রামে নিয়ে গেলে সে চলে যাবে, তাহলে তারা ভুল ভাবছে। এক সময় তারা ওয়ার গ্রামে গিয়ে পৌঁছায় এবং গাড়ি থেকে নেমে তারা যখন হেঁটে ভেতরের দিকে যাচ্ছিল তখন তারা ব্রিজের উপর কিছু লোককে দেখতে পায় যারা কিনা লাশ নিয়ে যাচ্ছিল। তাদের মধ্য থেকে একজন একটি অদ্ভুত ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তাদের একজন রিসার দলের দিকে কেমন যেন করে তাকিয়ে থাকে। এই ভয়ানক গ্রামে এসে তারা বেশ ঘাবড়ে যায়। তবে প্রিন্সাকে বাঁচানোর জন্য তাকে এখানে আনা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এক সময় তারা গ্রামের মাঝামাঝি গিয়ে পৌঁছায়। দেখা যায় গ্রামটির ভেতরে আরো বেশি অদ্ভুত। চারিদিকে তন্ত্রমন্ত্র, কালো জাদুর উপকরণে ছড়িয়ে আছে। গ্রামবাসীদের কেউ রুদ্রাক্ষের মালা পরে আছে, কেউ বা কঙ্কালের খুলির মালা পরে আছে। যেখানে সেখানে কঙ্কাল এবং মরা প্রাণী পড়ে আছে। এছাড়াও গ্রামে বেশ কিছু অসুস্থ মানুষকেও দেখা যায়। এখন গ্রামের বাইরে থেকে আসা তাদেরকে দেখে গ্রামবাসীরা ফিসফাস করতে আরম্ভ করে এবং এক পর্যায়ে তাদের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে। আনগা তাদের থামায় এবং বলে সেই গ্রামের প্রধানের সাথে কথা বলতে চায়। তখন একজন মহিলা এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে তারা গ্রাম প্রধানের অতিথি কিনা। আনগা হ্যাঁ বললে মহিলাটি তাদেরকে তার সাথে যেতে বলে। গ্রাম প্রধানের ডেরায় গেলে দেখা যায় কেউ একজন মন্ত্র পড়ছে এবং একটি মাদুরে রক্ত মাখাচ্ছে। আনগা জিজ্ঞাসা করে এইসব কি করা হচ্ছে। উত্তরে মহিলাটি জানায় যে এই গ্রামে ইদানিং অনেক মানুষ মারা যাচ্ছে এবং অদ্ভুত সব ঘটনা ঘটছে, তাই এই রিচুয়াল করা হচ্ছে। তখন সেখানে একজন মহিলা আসে যার কোলে একটি বাচ্চা ছিল। বাচ্চাটি হঠাৎ করেই জোরে জোরে কাঁদতে আরম্ভ করে। বলা হয়ে থাকে অশুভ কিছু থাকলে বাচ্চারা তার সবার আগে বুঝতে পারে। হয়তোবা এই কারণেই বাচ্চাটি প্রিন্সাকে দেখে কাঁদছিল। তখন প্রিন্সার মধ্যে থাকা ওই জিন আর চোখে বাচ্চাটির দিকে তাকায়। সাথে সাথে তার মা দ্রুত তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর ইতো নামের ওই মহিলাটি তাদেরকে নিয়ে যায় সাতিরার বাড়িতে। সে বলে এই জায়গায় কেউ আসে না, সবাই এখানে আসতে ভয় পায়। ওয়ার বাড়িতে যেতেই প্রিন্সা খুব খুশি হয়ে যায়। অনেকদিন পর সে যেন নিজের বাড়িতে ফিরে এলো। ইতো তাদের বলে যে তারা এখন যেন বাড়ির ভেতরে না যায়, তাদের বাড়িটি শুদ্ধিকরণ করতে হবে। মহিলাটি পবিত্র পানি ছিটিয়ে বাড়িটি শুদ্ধিকরণ করতে শুরু করে। তখনই গ্রাম প্রধান আকি সেখানে আসে। গ্রাম প্রধান প্রিন্সাকে পরীক্ষা করে বলে নিশ্চয়ই 5 দিন হয়ে গিয়েছে, আজ পঞ্চম এবং শেষ রাত। আনগা তার কথাই সায় দেয়। আকি একটি চেয়ার আনে এবং প্রিন্সাকে সেখানে বসিয়ে দিতে বলে। বায়ু ভয় পেয়ে জিজ্ঞাসা করে যে সে প্রিন্সার সাথে কি করতে চলেছে। আনগা তাকে থামায় এবং বলে রিসার উপদেশ মতো সবকিছু করতে। সে বলেছিল প্রধান যা বলে চুপচাপ তাই করতে। সে যা করবে প্রিন্সার ভালোর জন্যই করবে। আকি প্রিন্সার কাছাকাছি আসে এবং বলতে শুরু করে 100 লাশ, 200 লাশ, 300 লাশ। দ্বিতীয়বার যখন সে একই কথা বলে তখন সে 300 লাশ বলার আগেই প্রিন্সার ভেতরে থাকা ওই জিন বলে ওঠে 300 লাশ। যা দেখে আকি বুঝতে পারে যে এই জিন সত্যি এই গ্রামের। এই জিন আসলে সামিক জিন। এখন আকি ইতোকে বলে প্রিন্সাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে। তাদের সাথে বায়ু যেতে চাইলে ইতো তাকে নিষেধ করে। তাদের সাথে শুধুমাত্র আনগা যায়। বাড়ির ভেতরে আমরা একটা ফটো ফ্রেম দেখতে পাই যেখানে ওয়াসাতিরা, রিসার দাদি সহ আরো দুজনের ছবি ছিল। সবাই এই 4 জনের ব্যাপারে কথা বলছিল। এমন সময় প্রিন্সা বলে ওঠে তারা কি করে বোকার মতো মনে করলো নিজের গ্রামে এসে সে ভয় পাবে। অন্যদিকে বাইরে তখন আকি বলতে থাকে যে তাদের এই গ্রামে 4 বছর আগে একটি অভিশাপ পড়েছে, যার ফলে এই গ্রামের মানুষদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। গ্রামে ফসল হচ্ছে না, খরা, বন্যা ইত্যাদি লেগেই আছে। আর গ্রামে যাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তাদের আত্মাকে এই সকল জিনেরাই নিজেদের বশে করে রাখছে, যার ফলে তাদের সকলের কারিন জিন এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছে। তাই দেখতে হবে প্রিন্সার ভেতর থেকে ওই সামিক বের হওয়ার জন্য কি বেছে নেয়।
এখন ধীরে ধীরে রাত নেমে আসে। প্রিন্সার ভেতরে থাকা সামেক বের করার প্রস্তুতি চলতে থাকে। প্রিন্সা বসে বসে বিড়বিড়িয়ে নানান রকম কথা বলছিল, যা চুপচাপ বসে বসে শুনছিল বায়ু। হঠাৎই এক পর্যায়ে প্রিন্সার খুব গরম লাগতে শুরু করে। বায়ু তাকে শান্ত করার চেষ্টা করলে প্রিন্সা বলে সে এখানে থাকতে চায় না, সে বাড়িতে ফিরে যেতে চায়। বায়ু বলে প্রিন্সা একটু সুস্থ হলেই সে তাকে বাড়িতে নিয়ে যাবে। তখনই আবার প্রিন্সার কণ্ঠ পরিবর্তন হয়ে যায়। সে ফিসফিসিয়ে বলে ওঠে সেখানে গিয়ে সে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি খেতে চায়। বাচ্চাদের নাড়ি, কলিজা, মাংস সে অনেক দিন খায় না। এই ভয়ানক কথা শুনে বায়ু আঁতকে ওঠে। এমন সময় প্রচন্ড শব্দ করে বাতিটি ফেটে যায়, চারিদিক অন্ধকার হয়ে পড়ে। তখন ওই ঘরে বায়ু বাদে আরেকজন ক্যামেরাম্যান ছিল। তারা টর্চ জ্বালিয়ে দেখতে পায় সেখানে প্রিন্সা নেই। বায়ু এতে করে বেশ ভয় পেয়ে যায় এবং আশেপাশে তারা দুজন মিলে প্রিন্সাকে খুঁজতে থাকে। তবে তারা প্রিন্সাকে খুঁজে পায় না। সেখানে নানান জায়গায় তারা ওই সামেককে দেখতে পারছিল। খুঁজতে খুঁজতে তারা এমন একটি ঘরে চলে আসে যেখানে বেশ কিছু প্রদীপ জ্বলছিল। সেখানে তারা প্রিন্সাকে না দেখতে পেলেও তার কণ্ঠ শুনতে পায়। হঠাৎ করেই রিক, অর্থাৎ এতক্ষণ যাবৎ যে ক্যামেরাম্যান বায়ুর সাথে ছিল, সে লক্ষ্য করে প্রিন্সার সাথে সাথে বায়ুও সেখানে নেই। পুরো ঘরে সে একা। আশেপাশে ভয়ানক দেখতে সবকিছু রাখা। রিক এতে করে ভীষণ ভয় পেয়ে যায় এবং প্রিন্সা সেই সাথে বায়ুকে ডাকতে থাকে। তাতে কোনো লাভ হয় না, তারা তার ডাকে সাড়া দেয় না। এই সময় তার সামনে সাতিরার কারিনজিন চলে আসে। রিক এতে করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পালানোর জন্য একটি ঘর থেকে অন্য ঘরে যেতে থাকে। এভাবেই পালাতে পালাতে সে একটা পর্যায়ে বায়ুকে খুঁজে পায়। তারা দুজন খোলা দরজা দিয়ে বের হতে গেলে দরজাটি বন্ধ হয়ে যায় এবং বায়ুর হাত চাপা পড়ে। তারা কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। এদিকে বায়ু ব্যথায় ছটফট করছিল। হাত ছাড়াতে গেলে দেখা যায় বায়ুর একটি আঙুল কেটে থেকে গিয়েছে, ফলে সে প্রচন্ড চিৎকার করতে থাকে। এদিকে বাইরে তখন আকি রিচুয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই তখন কাঁদতে কাঁদতে ওই মহিলাটি চলে আসে যার কোলে আমরা বাচ্চা দেখেছিলাম। সে সেখানে এসে জানায় তার বাচ্চাটিকে প্রিন্সা নিয়ে গিয়েছে। সে তাকে নিয়ে ধানের ক্ষেতের দিকে যেতে দেখেছে, তাই আকি যেন দয়া করে ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এই বলেই তারা কাঁদতে থাকে। আকি তাদেরকে শান্ত হতে বলে তার কর্মীদেরকে বলে বাচ্চাকে খুঁজতে হবে। এই সময় কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে বায়ু এবং রিক। বায়ুর হাতের অবস্থা খুবই খারাপ ছিল, সে যন্ত্রণায় ছটফট করছিল। এদিকে প্রিন্সা হারিয়ে গিয়েছিল। তারা দুজনই তাদেরকে জানায় যে তারা সাতিরার কারিনজিনকে দেখেছে, যা শুনে আনগা একটু চমকে ওঠে। এখন যেহেতু প্রিন্সাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সাথে ওই বাচ্চাটিকে, তাই তারা আর সময় নষ্ট না করে ধানক্ষেতের দিকে চলে যায়। তাদেরকে এইভাবে যেতে দেখে গ্রামবাসীরা সবাই নিজ নিজ ঘরের দরজা আটকে দেয়। দেখেই বোঝা যাচ্ছিল যে এই গ্রামে এই সকল ঘটনা প্রথমবার ঘটছে না। সেখানে গিয়ে তারা দেখতে পায় প্রিন্সা বাচ্চাটিকে উল্টো করে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে দ্রুত তার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে নেওয়া হয়, যার ফলে সে পাগলের মতো চিৎকার করতে থাকে এবং বাচ্চাটিকে ছিনিয়ে নিতে চায়। তখন আকির লোকজন তাকে ধরে বেঁধে ফেলে আর এরপর একটা চাদর দিয়ে ঢেকে দেয়। এভাবেই তাকে নিয়ে আসা হয় গ্রামের ভেতরে। চাদর দিয়ে ঢাকার ফলে প্রিন্সা কিছুটা শান্ত হয়েছিল। এরপর তাকে চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। ইন্ডি এবং ইতো মিলে তাকে গোসল করানোর চেষ্টা করলে সে নিজের মাথা বারবার সামনের বাঁশের সাথে আঘাত করতে থাকে, যার ফলে তার কপাল ফেটে যায়। কোনো মতে ইতো এবং ইন্ডি তাকে আটকায় আর এরপর তাকে নিয়ে আসা হয় একটা কুঞ্চিত চেয়ারে। সেখানে একটা খাঁচার মতো বস্তু ছিল। আকিল লোকেরা রিসাত দলের সবাইকে বলে ওই খাঁচার ভেতরে ঢুকে দাঁড়াতে। যত কিছুই হোক না কেন তারা যেন সেখান থেকে বের না হয়, তা না হলে তারা অনেক বড় বিপদে পড়বে। এখন ক্যামেরা সেট করে রেখে তারা সবাই খাঁচার ভেতরে ঢুকে যায়। এরপর শুরু হয় সেই অদ্ভুত রিচুয়াল। একজন একটি বাদ্যযন্ত্রের মতো কিছু বাজাতে থাকে এবং প্রিন্সাকে সেখানে নিয়ে আসা হয়। আকি বলে এই রিচুয়ালের মাধ্যমে তারা একেবারে সামেককে বন্দি করতে পারবে না, তবে একটি দেহ থেকে অন্য দেহতে স্থানান্তরিত করতে পারবে। আকি এখানে কিছু প্রাণীর মৃতদেহ এনে প্রস্তুত রেখেছিল, তবে ওই জিনই ঠিক করবে যে সে কোনো প্রাণীর মৃতদেহ নেবে নাকি মানুষ মেরে তার মৃতদেহ নিবে।
এখন রিসার্চ টিমের সবাই খাঁচা থেকে দেখতে থাকে এবং আকি সেই অদ্ভুত রিচুয়াল শুরু করে। তার লোকেরা এখানে হাতকে অদ্ভুত ভঙ্গি করে হাঁটু মুড়ে বসে থাকে। আকি ঝাড়ুর মতো কিছু একটা নিয়ে প্রিন্সাকে আঘাত করতে থাকে এবং তার ভেতরে থাকা সামেককে বলতে থাকে বেরিয়ে যেতে। সামেক বলতে থাকে যে সে বের হবে না, সে এখানেই থাকবে, এটি তার জন্য খুবই আরামের জায়গা। আকির এক সহকারী একটি ছুরি নিয়ে আসে এবং প্রিন্সার খানিকটা চুল কেটে নেয়। আকি মন্ত্র পড়তে থাকে এবং সামেককে চলে যেতে বলে। তখন প্রিন্সা বলে সে কিছুতেই যাবে না। একথা বলে সে এমন জোরে চিৎকার করে ওঠে যে সেখানে উপস্থিত থাকা আকির সব লোকেরা অসুস্থ হয়ে পড়ে। একজন লোক এখানে তাকে শান্ত করার জন্য এলে প্রিন্সা তার কান কামড়ে ছিঁড়ে ফেলে। চারিদিকে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। সবকিছু দেখে বায়ু ভয় পেয়ে যায় এবং বলে তারা এখন কি করবে। আনগা বলে তাদের সব চুপচাপ দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আকির কথা মতো তার লোকেরা প্রিন্সাকে নিয়ে এক জায়গায় দাঁড় করায় এবং তার হাতগুলো বেঁধে ফেলে। এবার তার সামনে একটি ছাগলকে এনে দাঁড় করানো হয়। ইতো তখন প্রিন্সার মাথায় হাত দিয়ে বলতে থাকে একসময় সেই গ্রামেই থাকতো, কিন্তু এই শরীর তার নয়, তার এই শরীর ছেড়ে চলে যেতে হবে। একথা বলেই ছাগলটিকে জবাই করা হয় আর ওই ছাগলের রক্ত মাথা সমেত প্রিন্সাকে খেতে দেওয়া হয়। গ্রামবাসীরা জোর করে ধরে প্রিন্সাকে ওই রক্ত খাওয়াচ্ছিল, যা দেখে রিসার্চ দলের সবাই খুব অস্থির হয়ে পড়ে। বায়ু তো বারবার বলতে থাকে এইসব কিছু ঠিক হচ্ছে না, তাদের উচিত আকির দলকে থামানো। হঠাৎই প্রিন্সা স্বাভাবিক হয়ে যায় এবং বায়ুকে ডেকে বলে সে বাড়ি ফিরে যেতে চায়। তবে আগের অভিজ্ঞতা থেকে বায়ু ঠিকই জানে যে প্রিন্সা এটি খুবই সামান্য সময়ের জন্য স্বাভাবিক হয়েছে, আবারও তার অস্বাভাবিক হতে একদমই সময় লাগবে না। তাই হয়। সেই মুহূর্তে প্রিন্সা আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। আকি কিছু রক্ত প্রিন্সার মাথা এবং মুখে ঢেলে দেয়। এর ফলে প্রিন্সার ভেতরকার জিন সামনে চলে আসে, তার চোখ সাদা হয়ে যায়। রিসার্চ দল এইসব কিছু আর সহ্য করতে না পেরে ছুটে সেদিকে চলে আসে, তবে আকির লোকজন তাদেরকে থামিয়ে দেয়। ওই সময় প্রিন্সার ভেতরে থাকা জিন বিড়বিড়িয়ে কিছু একটা বলছিল। হঠাৎই পাশের বাড়ির দরজাটি খুলে যায়। পাশের বাড়ির মেয়েটি অদ্ভুতভাবে সামনে বেরিয়ে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে কোনো জিন আসর করেছে। মেয়েটি বলে সে খুব ক্ষুধার্ত, তারা কি কেউ তাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা দিতে পারবে? একথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে আর এরপর হঠাৎই সে ছোটাছুটি করতে আরম্ভ করে। একসময় সে একটি বাড়ির ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফিয়ে সেখানেই নিজের জীবন দিয়ে দেয়। এই মেয়েটির নাম ছিল নীতি। মূলত ওই জিন প্রিন্সার শরীর ছাড়ার জন্য নীতিকেই বলিস্বরূপ নিয়েছিল। এই ব্যাপারটা আকিও বুঝতে পারে, তাই নীতির লাশকে সরিয়ে নিয়ে আসা হয় প্রিন্সার পাশে। আনার সাথে সাথেই আমরা দেখতে পাই নীতির লাশের চোখও পাল্টে গিয়েছে। প্রিন্সার ভেতরকার জিন নীতির লাশ দেখে হাসতে থাকে, তবে হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে যায়, যা দেখে আঙ্গা সহ রিসার্চ দলের সবাই হতবাক হয়ে যায়। আলো জ্বালানো হলে দেখা যায় সেখানে রিসার্চ টিম ছাড়া আর কেউ নেই। আকি, প্রিন্সা অথবা গ্রামের অন্যান্য মানুষ কেউই সেখানে নেই। আঙ্গার মনে পড়ে যায় আকি রিচুয়াল শেষ হলে দরজা খুলে যাওয়ার কথা বলেছিল। খুব সম্ভবত কোনো দরজা খুলে গিয়েছে, তারা ওই দরজা দিয়ে অন্য কোথাও চলে এসেছে। বায়ু বলে প্রিন্সা এখানে নেই, তাদের এক্ষুনি প্রিন্সাকে খুঁজে বের করতে হবে এবং এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। তাই তো সবাই মিলে দুই দলে ভাগ হয়ে প্রিন্সাকে খুঁজতে শুরু করে। সবাই মিলে প্রিন্সাকে অনেক ডাকাডাকি করতে থাকে এবং বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, তবে তাকে পাওয়া যায় না। এমন সময় তারা কিছু মানুষের শব্দ শুনতে পায়। বায়ু বলে তাদের উচিত ওই মানুষগুলোকে গিয়ে জিজ্ঞাসা করা প্রিন্সার ব্যাপারে, তবে আনগার সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং জানায় এরা কেউই মানুষ নয়, তাই তাদেরকে বুঝতেও দেওয়া যাবে না যে তাদেরকে তারা দেখতে পারছে। একথা বলে তারা আস্তে আস্তে করে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্য দলটিও এমন কিছু জিনদের দেখতে পায়। এই বাচ্চা জিনদেরকে মানুষ বলে মনে হলেও আসলে তারা মানুষ ছিল না, তাই তারাও চুপচাপ সেই জিনগুলোর থেকে চলে আসে এবং আবারও প্রিন্সাকে খুঁজতে আরম্ভ করে। একসময় জঙ্গলের মাঝে তারা প্রিন্সাকে খুঁজে পায়, তবে তার পুরো মুখে রক্তমাখা ছিল। সে তখনও পর্যন্ত ওই জিনের আসরে। তাদেরকে দেখে প্রিন্সা চিৎকার করে ছুটতে আরম্ভ করে।
তাদের পেছন পেছন আনগা, ইন্ডি এবং বায়ু ছুটতে থাকে। হঠাৎ করে কিছু একটা শব্দ হয় এবং তারা থেমে যায়। ওই শব্দ অনুসরণ করে তারা একটা স্থানে চলে আসে। সেখানে তারা আকি এবং তার সঙ্গীদেরকে দেখতে পায়, যারা কিনা অদ্ভুত ভঙ্গিতে মন্ত্র পড়ে যাচ্ছিল। সবাই বুঝতে পারে এরা কেউ মানুষ না, আসলে এরা সবাই ছিল আকি এবং তার সঙ্গীদের কারিন জিন। মূলত এই জগৎটি ছিল জিনদের জগৎ, যেখানে সকলের কারিন জিন ছিল। তবে ভুলবশত ওই খাঁচায় না থাকার কারণে রিসার্চ টিম এই জগতে চলে এসেছিল, তাই তো তারা এখানে সকলের কারিন জিনকে দেখতে পারছিল। এমনকি সেখানে ওই সাতিরার কারিন জিনও ছিল, যে কিনা এখন সামেকে পরিণত হয়েছে। তারা এখানে কোনো রকম শব্দ করতে চাইছিল না, তবে ইন্ডি ভুল করে শব্দ করে ফেলে। এতে করে তাদের সকলের কারিন জিনের চোখ পড়ে যায় তাদের উপর, যা দেখে তারা তিনজনই তখন ছুটে পালায়। কিছু দূর যাওয়ার পর তারা জঙ্গলের মধ্যে প্রিন্সাকে পড়ে থাকতে দেখতে পায়, যার চোখগুলো পুরোপুরি স্বাভাবিক ছিল, অর্থাৎ সে এখন আর ওই জিনের আসরে নেই। তাই তো তার সাহায্যে তাকে নিয়ে দলটি তখনই ছুটে চলে আসে আসল দুনিয়াতে, যেখানে সবকিছু থেমেছিল। আনগা বুঝতে পারে প্রিন্সাকে ওই চেয়ারে বসাতে হবে, তা না হলে এই সবকিছু স্বাভাবিক হবে না। তাই তারা দ্রুত প্রিন্সাকে সেখানে বসিয়ে দেয় এবং সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আকি তন্ত্রমন্ত্র পড়তে থাকে এবং অবশেষে সামিক প্রিন্সার শরীর থেকে বেরিয়ে আসে। তার চোখও স্বাভাবিক হয়ে যায়। প্রিন্সার মুখ থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছিল সেটা নিয়ে আকি ওই মৃত নেতির মুখে দিয়ে দেয় এবং এরই সাথে প্রিন্সা পুরোপুরি মুক্ত হয়ে যায়। শুধুমাত্র প্রিন্সারই নয়, বরং পুরো গ্রামেরই হয়তোবা মুক্তি ঘটে, কারণ তখনই সেই গ্রামে অসুস্থ ওই ছেলেটি সুস্থ হয়ে যায়। অর্থাৎ ওই মহামারী গ্রাম থেকে চলে গিয়েছিল, যেটা 4 বছর আগে শুরু হয়েছিল। এখন আকির সহকারী মহিলা তাদেরকে গিয়ে বলে প্রিন্সাকে নিয়ে যেতে, তারা যেন আর এক মুহূর্ত এই গ্রামে না থাকে। তাই তারা দ্রুত প্রিন্সার কাপড় বদলে সেখান থেকে রওনা দেয়। এদিকে তখনও পর্যন্ত গ্রামে রিচুয়াল চালু থাকে। রিসার্চ টিম এই সব কিছু আর ভিডিও করতে পারে না, তবে তারা এই গ্রামের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে, কারণ তারা গ্রামের একজন মেয়ের জীবনের বদলে প্রিন্সার জীবন বাঁচিয়েছিল। এখন রিসার্চ টিম শহরে ফিরে আসে। আমরা রিসার কণ্ঠে শুনতে পাই যে তার দর্শকরা বলেছে প্রিন্সাকে বিপদমুক্ত করার পর তারা ফিরে এসেছে, তবে সেই গ্রাম মুক্ত হয়েছে কিনা তারা তা জানে না। সে প্রায় হীনমন্যতায় ভোগে, কারণ সে ইউটিউবে মানুষের সামনে সামিকের কথা বলে দিয়েছে এবং মানুষ এটি নিয়ে আগ্রহ দেখিয়েছে, আর এই কারণেই হয়তোবা প্রিন্সাকে এত কিছু সহ্য করতে হয়েছে। তাই তো এই ঘটনার পর সে বেশ কিছুদিন যাবৎ কোনো রকম কন্টেন্ট তৈরি করেনি, আর আজ সেই কন্টেন্ট তৈরি করছে মানুষকে জানানোর জন্য যে অতিপ্রাকৃতিক জিনিসের নাম নেওয়া বা সেটি নিয়ে বেশিক্ষণ ভাবা উচিত না, কারণ এর মাধ্যমে সেটি মানুষের জীবনে চলে আসতে পারে, মানুষ তা চাক বা না চাক। শেষ দৃশ্যে আমরা প্রিন্সার ইন্টারভিউ দেখতে পাই। প্রিন্সার রিসার পুরো টিমের কাছে ক্ষমা চায়, তার ছোট্ট ভুলের জন্য এত সব কিছু হয়েছে। সে তাদেরকে ধন্যবাদও জানায় তাকে এতটা সাহায্য করার জন্য। সে বলে এই ঘটনা তার জীবনে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গিয়েছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এটি মূলত ইন্দোনেশিয়ায় ঘটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এখানে যে জার্নাল রিসার কথা বলা হয়েছে তার সত্যি ইউটিউবে 6 মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার সহ চ্যানেল রয়েছে, যেখানে সে এই সকল ভৌতিক জিনিসের এক্সপেরিমেন্ট করে এবং মানুষকে সতর্ক করে। তাদের সাথে ঘটা একটা ঘটনাকে কেন্দ্র করেই এই মুভি তৈরি করা হয়েছে, যেখানে জার্নাল রিসার সকল সদস্যরা অভিনয় করেছে, সেই সাথে জার্নাল রিসাও। আশা করছি এই সত্য ঘটনাটি জেনে আপনাদের কাছে ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।